এটা আমার চাকরি জীবনের একেবারে শুরুর দিককার কথা। উত্তরবঙ্গের চালসার নাম আপনারা অনেকেই শুনে থাকবেন। অফিস থেকে এক ট্রেনিং অ্যাটেন্ড করতে আমায় পাঠানো হয়েছিল চালসাতে। ইট কাঠ পাথরের বিষাক্ত বাতাস ছেড়ে সবুজ সুন্দর পাহাড়ের এই পাদদেশ আমার শহুরে ফুসফুসটাতে যেন একরাশ অক্সিজেন ভরে দিয়েছিল। উঠেছি অফিসেরই ঠিক করে দেওয়া ছোট্ট এক কোয়ার্টারে। গাড়ি ব্যবহার করি না, হেঁটে যাই, হেঁটে ফিরি। ঘন সবুজ পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পাহাড়ের বাঁক থেকে এক ঝলক ঠান্ডা হাওয়া আমার সারা শরীরটাকে শীতল ও তরতাজা করে দিয়ে যায়। সে এক স্বর্গীয় ভালো লাগার অনুভূতি। এইরকমই এক বিকেলবেলা অফিস থেকে বাড়ি ফিরছি। হঠাৎ পিছন থেকে আমার নাম ধরে কেউ একজন ডাকল, নীলাদ্রি। আরে আরে আরে, অশোক না? কি রে, এখানে তুই? কিন্তু আমাকে তুই একবারেই চিনে গেলি কি করে? আর তোকে তো বেটা যে কেউ চিনে নেবে। সেই একই রূপ, একই চেহারা, দেখে মনে হচ্ছে সবে হায়ার সেকেন্ডারি দিয়েছিস। একটুও চেঞ্জ হসনি তুই। হ্যাঁ রে, সেই 2000 সাল হায়ার সেকেন্ডারি। কিরে, হায়ার সেকেন্ডারির কথা মনে পড়তেই নস্টালজিক হয়ে পড়লি? দীপেন স্যারের ব্যাচে শতরূপার কথা মনে পড়ে গেল তো? দূর দূর, না না, ওসব কিছু না। তা বল, তুই এখানে কেন, কি করে? আমি তো ভাই ট্রেনিং এ এসেছি, চালসার ফিল্ডে রয়েছি। আর তুই তুই কি করছিস এখানে? আরে এখানেই তো আমার বাড়ি রে। তখন এখানে ভালো স্কুল টুল ছিল না। মালদায় দাদুর বাড়িতে থেকে পড়তুম, জানিসই তো। দাদু দিদার মৃত্যুর পর এখানে আমি চলে আসি। যা ওসব কথা বাদ দে। আজ তোকে যখন পেয়েছি আর ছাড়ছি না, চল আমার বাড়ি। আজ রাতটা ওখানেই থাকবি। না 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 ভাই, রাতে থাকা কোয়াইট ইম্পসিবল, আমাকে ফিরতেই হবে। কাল আবার মর্নিংয়ে সিনিয়র স্যার আসছেন। আরে তুই যে এখানে থাকিস জানতামই না, তাহলে আগেই একবার ঘুরে যেতাম এদিকটা। নর্থ বেঙ্গলের এই সাইডটার সিনিক বিউটি জাস্ট ফাটাফাটি। ছোট বাগান ঘেরা একটা চাতাল পেরিয়ে আমরা অশোকের বাড়িতে ঢুকলাম। ছোট্ট একতলা একটা পুরনো ধাঁচের বাড়ি। অশোক আমাকে ওর ঘরে নিয়ে গেল। একেবারেই পুরনো ধাঁচের একটা ঘর। ঘরে আগোছালোভাবে রাখা আছে ওর বইপত্র, জামাকাপড়, ঠিক যেন একজন ব্যাচেলার ছাত্রের ঘরদোরের চেহারা। ওর ঘরের দিকে চোখ বোলাতে বোলাতে আমি বললাম, আরে ভাই, তোর কথা কিছু বল। কি করছিস এখন? বিয়ে থা করেছিস কিছু? আমার এই কথা শুনে এক দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে অশোক বলল, আমি পুরোটাই অতীত ভাই, আর তুইও এখন অতীতেই আছিস। আরে কি সব বলছিস পাগলের প্রলাপ? তোর এই রহস্য করার স্বভাবটা আর গেল না দেখছি। ওর ঘরে ঢোকার পর থেকেই কেমন একটা খটকা লাগছিল আমার। অশোকের কথাগুলো অস্বাভাবিক লাগলেও ওর গলার স্বরে এমন একটা কিছু ছিল যাকে চেয়েও আমি কিছুতেই অগ্রাহ্য করতে পারছিলাম না। ওর ঘরের চারিদিকে তাকাতে তাকাতে আমার চোখ গেল দেওয়ালে ঝোলানো একটা ক্যালেন্ডারের দিকে। হলুদ হয়ে যাওয়া ক্যালেন্ডারটার পাতাগুলো মৃদু হাওয়ায় হালকা হালকা নড়ছে, যেন ইচ্ছে করেই আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। অথচ ক্যালেন্ডারটা সেই বছরের নয়। অশোককে আমি বললাম, ভাই 2009 সালে দাঁড়িয়ে 2000 সালের ক্যালেন্ডার কেন তোর ঘরে? কারণ এটা 2000 সাল, তাই। এবার কিছুটা ভয় পেয়ে যাই আমি। বুঝতে পারি কিছু একটা অস্বাভাবিকতা রয়েছে এখানে। অশোককে বলি, আমাকে প্লিজ বল, কেন এমন বলছিস তুই? এটা তো 2009 সাল। আচ্ছা, বিশ্বাস না হলে তোর হাত ঘড়িটার দিকে একবার তাকা। আমার হাত ঘড়িটার দিকে তাকিয়ে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না আমি। ঘড়িতে তখন রাত্রি 11টা 35।
অথচ খুব বেশি হলে আধ ঘন্টা আগে আমি অশোকের বাড়িতে এসেছি। যখন ওদের বাড়িতে আমি ঢুকলাম তখন ভালো করে সূর্য ডোবেনি। বিস্মিত আতঙ্কে স্থির হয়ে বসে থাকি আমি। কোনো রকমে জিজ্ঞাসা করি, কে 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 তুমি? কেন এমন হচ্ছে? কেন এমন হচ্ছে বলো? আমি অশোক রে নীল, কিন্তু দেহি নয়, বিদেহী। বিদেহী? প্লিজ, আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে, যন্ত্রণায় আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। প্লিজ প্লিজ এমন করিস না অশোক, আমাকে আমাকে সবকিছু খুলে বল। আমার হাতে খুব কম সময় রে নীলু, আমি সবটা তোকে চাইলেও বলতে পারবো না। ওটা কার চিৎকার অশোক? কে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে? একবার ঘরের বাইরে গিয়ে দেখ নীলু। আমি ঘরের বাইরে তাকিয়ে দেখলাম দুটি জ্বলন্ত মানুষ ছুটে আসছে আমাদের দিকে। আগুনের লেলিহান শিখা তাদের সর্বাঙ্গ গ্রাস করে নিয়েছে। তাদের চোখে জল, চোখে মুখে সর্বত্র চাপ চাপ বেদনার ভার। দুটো হাত উপরে তুলে অসহায়ের মতো নিজেদের তারা সমর্পণ করে দিয়েছে সেই আগুনের কাছে। ওরা ওরা কারা অশোক? ওরা ওরা আমার বাবা মা। ওদের ওদের এখনো বাঁচানো যাবে। চল চল চল, দেরি করিস না অশোক। কিরে চল। এটা তোর ক্ষমতার বাইরে নীলু, তুই আমাদের কাউকেই স্পর্শ করতে পারবি না। বললাম না আমরা বিদেহী। এখন এখান থেকে তুই চলে যা। কি 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 বলছিস কি তুই অশোক? এই তো আমার সামনে দাঁড়িয়েছিস তুই, তোকে আমি স্পর্শ করতে পারছি না কেন অশোক? কেন এমন হচ্ছে? কেন 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 তুই বল, কেন এমন হচ্ছে? কেন? নীলু, আজ 2000 সালের 10ই জুলাই রাত 11:35 আমরা সপরিবারে আত্মহত্যা করলাম। একটা কাজ করিস ভাই, আমাদের আত্মার মুক্তির জন্য কিছু একটা ব্যবস্থা করিস। যা, এবার তুই চলে যা তোর বর্তমান পৃথিবীতে। কথা বলতে বলতেই আমার চোখের সামনে নিজের বাবা মায়ের দিকে এগিয়ে যায় অশোক। একে অপরকে জাপটে ধরে কাঁদতে থাকে তারা। আমার চোখের সামনে দাউ দাউ করে জ্বলতে জ্বলতে নিশ্চিহ্ন হয়ে যায় তিনটি প্রাণ। অশোকদের বাড়ির গেট খুলে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে থাকি আমি। কখন অজ্ঞান হয়ে পড়ে যাই রাস্তায় তা ঠিক জানি না। তারপর আর কিছু মনে নেই আমার। চোখ খুলে দেখি হাসপাতালের বিছানায় আমি শুয়ে আছি। মাথার পাশে বসে আছে আমার কলিগ সুশান্ত। ওর মুখেই জানতে পারলাম কাল রাতে বেশ কয়েকজন স্থানীয় মানুষ রাস্তা থেকে অজ্ঞান অবস্থায় আমাকে উদ্ধার করে ভর্তি করে দিয়ে যায় এই হাসপাতালে। আমি সমস্ত ঘটনা খুলে বলি সুশান্তকে। ওরই পরামর্শে তারপর আমরা থানায় যাই। অফিসার সমস্ত ঘটনার বিবরণী শুনলেন মন দিয়ে। 2000 সালের রেজিস্ট্রার নিয়ে দেখতে দেখতে এক জায়গায় এসে যেন স্থির হয়ে যায় তার চোখ। যা অনুমান করছিলাম সবটাই ঠিক। 10ই জুলাই রাত 11:30 এইরকম আশেপাশের সময় সপরিবারে আত্মঘাতী হয়েছিলেন ব্যবসায়ী সুব্রত নাগ, তার স্ত্রী অনুরাধা নাগ এবং 19 বছর বয়সী তাদের সন্তান অশোক নাগ। তদন্তে আত্মহত্যার কারণ হিসাবে উঠে এসেছিল বিজনেসের লস এবং ব্যাংক ঋণের বিষয়টি, কিন্তু পার্টিকুলার ওই জায়গায় তো আর ওদের বাড়িটা এখন নেই। যতদূর মনে করতে পারছি ব্যাংক থেকে সিজ করে তারপর ভেঙে দেয় বাড়িটা। পুরোটাই তো প্রায় পুড়ে গিয়েছিল। এখন ওখানে কিছুই পাবেন না। আপনি এখন নিশ্চিন্তে চলে যান নীলাদ্রিবাবু, আমরা কাল একবার ওখানে গিয়ে দেখে আসব।
আমিও যাব স্যার। কালকেই ওখানে ওদের মুক্তির জন্য পারলৌকিক কাজের ব্যবস্থা করব। অফিসারের সঙ্গে সমস্ত কথা মিটিয়ে কোয়ার্টারে ফিরে আসি আমি। কিন্তু সারা রাত চোখে ঘুম আসে না। চোখ বন্ধ করতেই বারবার ভেসে উঠতে থাকে অশোক আর ওর বাবা মায়ের সেই করুণ পরিণতির দৃশ্য। ভারাক্রান্ত মন নিয়েই কোনো মতে কেটে গেল সেই দীর্ঘ রাতটা। পরের দিন সকালবেলা পুরোহিত মশাই ঠিক করে পারলৌকিক কাজের সমস্ত দরকারি সামগ্রী নিয়ে সকাল 10টা নাগাদ আমরা পৌঁছালাম অশোকদের ফাঁকা জমিতে। পুলিশ অফিসারের কথা মতো দেখলাম সত্যি সেই জমিতে বাড়ির কোনো চিহ্ন মাত্র নেই। ফাঁকা জমি অনেক দিনের আগাছা আর গাছপালায় ভরে গিয়েছে। কাল রাতে অতীতের যে বেদনাময় ঘটনাটার পুনরাবৃত্তি ঘটেছিল আমার চোখের সামনে, তা ভেবে আমার মনটা যেন কেমন অসাড় হয়ে গেল। সমস্ত কাজ মিটিয়ে বিকেল 5টা নাগাদ বেরিয়ে পড়লাম সেখান থেকে। তখন সন্ধে নামবো করছে। হঠাৎ আমার কানের কাছে এসে ফিস ফিস করে কেউ বলে যায়, অনেক ধন্যবাদ নীলু, ভালো থাকিস বন্ধু, মুক্ত হয়েছি আমরা। পাশ ফিরে তাকিয়ে আমি বললাম, অশোক, আর দেখা করবি না বন্ধু? কেউ উত্তর দিল না। কেবল শুনতে পেলাম ঝরা পাতার সঙ্গে একটা দমকা হাওয়া যেন ছিটকে চলে গেল অনেক অনেক দূরে।